Hello viewers, welcome to Effective Learning. So, amendments and articles যেটা পলিটির আন্ডারে একটা ইম্পর্টেন্ট টপিক, যেটার অলরেডি আমি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও চ্যানেলে গিয়ে। আমি ভিডিও ডিসক্রিপশনেতে এর লিঙ্ক দিয়ে দেবো, অথবা ওপরের আই কার্ড বাটনেতেও আমি অ্যাড করে দেবো লিঙ্কটা। তো আজকে পার্ট 3। চলো সময় নষ্ট না করে আমরা প্রথম প্রশ্ন দেখে নেব। ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস দ্য টার্ম অফ লোকসভা ইজ ইনক্রিজড ফ্রম 5 to 6 years? নিম্নলিখিত কোন সংশোধনীর মধ্যে লোকসভার মেয়াদ 5 থেকে 6 বছর বাড়ানো হয়েছে? তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, 42nd amendment. So the amendment extends the term of Lok Sabha and Legislative Assembly's member from 5 to 6 years by amending Article 172, 172 নম্বর আর্টিকেলকে অ্যামেন্ড করে এই মেয়াদটা 5 বছর থেকে 6 বছরেতে বাড়ানো হয়েছিল। এটা যে আর্টিকেল নাম্বার 172 রিলেটিং টু MLAs এবং ক্লজ 2 অফ আর্টিকেল 83 এটাকেও অ্যামেন্ড করা হয়েছিল, যেটার জন্য MPs রেসপন্সিবল। সো MLAs এর জন্য আর্টিকেল 172কে অ্যামেন্ড করা হয়েছিল এবং MPs এর জন্য আর্টিকেল নাম্বার 83কে অ্যামেন্ড করা হয়েছিল। আর এই প্রসঙ্গে মনে রাখবে যে পরে যে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল, আমি এখানে লিখে দিচ্ছি 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর মাধ্যমে কি করা হয়েছিল? এই যে চেঞ্জটা 5 থেকে 6 বছর বর্ধিত করা হয়েছিল, সেই চেঞ্জটাকে রিপিল্ড করা হয়েছিল। সো দ্য 44th অ্যামেন্ডমেন্ট রিপিল্ড দিস চেঞ্জ, shortening the term of the assemblies back to the original 5 years, right? মনে রাখবে এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমাদের দেখবে পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আর 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যামেন্ডমেন্ট, অফিসিয়ালি যেটা নোন অ্যাজ দ্য কনস্টিটিউশন 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা পাস হয়েছিল 1976। এই ইয়ারটাও ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষাতে ঘুরিয়ে আসে প্রশ্ন, মনে রাখবে। আর এটা তো জানোই যে এটা এনাক্টেড ডিউরিং দ্য এমার্জেন্সি। যদি পার্টিকুলারলি তোমরা ডেট সহ জানতে চাও, মনে রাখবে যে এই এমার্জেন্সির ডেটটা আর কি 25th of June 1975 to 21st of March 1977। এই ডিউরেশনটা হচ্ছে এমার্জেন্সির ডিউরেশন। এই সময়েতেই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা পাস হয়েছিল। আর সেই সময় তো জানোই ইন্দিরা গান্ধী ছিলেন গভর্নমেন্ট হেড। আর এই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমি ইম্পর্ট্যান্ট এই জন্যই বলছি, কারণ এই 42nd অ্যামেন্ডমেন্টস ইজ রিগার্ডেড অ্যাজ দ্য most controversial constitutional amendment in history. Act though it attempted to reduce the power of the Supreme Court and High Court to pronounce upon the constitutional validity of laws. It laid down the fundamental duties of Indian citizen to the nation. Our amendment brought about the most widespread changes to the constitution in its history, যেটা আমি আগেই বললাম, and is sometimes called a mini constitution, or অনেক সময় constitution of ইন্দিরাও বলা হয়, ইন্দিরা গান্ধীর টাইমেতে হয়েছিল বলে। এটার মাধ্যমে মনে রাখবে যে অলমোস্ট all part of the constitution, including the preamble and amending clause, were changed by the 42nd amendment, and some new articles and sections were inserted. আর এক্সামে এই প্রিএমবেলের চেঞ্জটার ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন তুলে ধরে যে এই প্রিএমবেলেতে কি চেঞ্জটা হয়েছিল। সেই প্রসঙ্গে মনে রাখবে যে ইন্ডিয়ার যে ডেসক্রিপশন আছে প্রিএমবেলেতে, ডেসক্রিপশন অফ ইন্ডিয়া ফ্রম সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক, এটা থেকে চেঞ্জ করে সভরেন
সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক করা হয়েছিল এবং আর একটা ওয়ার্ড চেঞ্জ হয়েছিল প্রিএম্বলের মধ্যেই, ইউনিটি অফ দ্য নেশন বলে একটা ওয়ার্ড ছিল, সেটাকে চেঞ্জ করে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন করা হয়েছে। চলো 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রসঙ্গে আমি অন্য কোনো সময় আরও বিস্তারিত আলোচনা করব। চলো আজকে দ্বিতীয় প্রশ্ন দেখব। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলিটেড দ্য রাইট টু প্রপার্টি ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস? সংবিধানের নিম্নলিখিত সংশোধন আইনের কোনটি সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে মুছে দিয়েছে? এটাও একটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এক্সাম পার্সপেক্টিভে। তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, দ্য কনস্টিটিউশন অ্যাক্ট 44th অ্যামেন্ডমেন্ট 1978। তো মনে রাখবে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হয়েছিল 1978-এ রিমুভ দ্য রাইট টু প্রপার্টি ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। এবং কি হয়েছিল? এ নিউ প্রভিশন আর্টিকেল 300A was added to the Constitution, which provided that no person shall be deprived of his property save by authority of law. ফান্ডামেন্টাল রাইটস প্রসঙ্গে তোমরা মনে রাখবে, তোমরা অবশ্যই জানো সকলেই, তবুও আমি এখানেতে বলছি যে এই ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস which are essential for intellectual, moral and spiritual development of citizen of India. As these rights are fundamental or essential for existence and all-round development of individuals, they are called fundamental rights. Okay? এবং these are enshrined in part 3 এবং article number 12 to article number 35 এর মধ্যে রয়েছে। এগুলো প্রসঙ্গক্রমে মনে রাখবে, পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন আসে এগুলো থেকেও, যে আর্টিকেল নাম্বার জিজ্ঞাসা করে অথবা পার্ট নাম্বার জিজ্ঞাসা করে ফান্ডামেন্টাল রাইটসে। চলো আজকে পরের প্রশ্ন দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া need the ratification by the legislature of not less than 1/2 of the states to effect amendment? ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন বিধানগুলির সংশোধনী কার্যকর করার জন্য 1/2-এরও কম রাজ্যের আইনসভা দ্বারা অনুমোদনের প্রয়োজন হয়? দেখো এখানেতে কতগুলো 1, 2, 3, 4 চারটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। তো এগুলো তোমাদেরকে পড়ে তারপর অ্যান্সার দিতে হবে। দেওয়া রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোডস গিভেন বিলো। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 1, 2, 3, 4। মানে চারটে স্টেটমেন্টেই যে বিধানগুলোর কথা বলা রয়েছে এগুলোর সংশোধনীর জন্য, মানে এই সংশোধনীটাকে কার্যকর করার জন্য 1/2-এরও কম রাজ্যের আইনসভা দ্বারা অনুমোদনের প্রয়োজন হয়ে থাকে। প্রসঙ্গক্রমে মনে রাখবে যে বিলস দ্যাট হ্যাভ টু বি পাসড বাই স্পেশাল মেজরিটি অ্যান্ড অলসো টু বি রাটিফাইড বাই নট লেস দ্যান 1/2 of the state legislature, and this comprises of constitutional amendment bills which seek to make any change in articles relating to the election of the president, এছাড়াও the extent of the executive power of the union and the states, Supreme Court and High Courts, any of the list in the 7th schedule, এছাড়াও the representation of states in parliament এবং the provisions of article 368 itself, right? চলো পরের প্রশ্ন দেখবো আমরা। There are provisions in the Constitution of India
which empowered the Parliament to modify or annul the operation of certain provisions of the Constitution without actually amending them. They include ভারতের সংবিধানে এমন বিধান রয়েছে যা সংবিধানের কিছু বিধানের বাস্তবায়ন সংশোধন না করে সংস্কারকে সংশোধন বা বাতিল করার ক্ষমতা দেয়, তারা অন্তর্ভুক্ত। তো এখান থেকে তিনটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এদের মধ্যে থেকে কোনগুলো তোমাদেরকে নির্বাচন করতে হবে। এখানে দেওয়া রয়েছে যে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোডস গিভেন বিলো। 1 নম্বরতে রয়েছে এনি ল মেড আন্ডার আর্টিকেল 2, যেটা রিলেটিং টু অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস। 2 নম্বর স্টেটমেন্টে রয়েছে এনি ল মেড আন্ডার আর্টিকেল 3, যেটা রিলেটিং টু ফরমেশন অফ নিউ স্টেটস। এবং 3 নম্বরেতে রয়েছে অ্যামেন্ডমেন্ট অফ ফার্স্ট স্কেডিউল অ্যান্ড ফোর্থ স্কেডিউল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, দ্যাট ইজ 2 এবং 3 নম্বর স্টেটমেন্টটা হয়ে যাবে এর উত্তর। সো representation of state in the parliament does not require a constitutional amendment only with the ratification of the legislature of not less than 1/2 of the states, and other given options requires the same. চলো পরের প্রশ্ন দেখবো, এটা ছিল ডাইরেক্ট কোয়েশ্চেন। Which of the following are matters on which a constitutional amendment is possible only with the ratification of the legislature of not less than 1/2 of the states? নিচের কোন বিষয়গুলি যেখানে রাজ্যগুলির অর্ধেকেরও কম নয় এমন আইনসভা অনুমোদনের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব? তো দেখো এখানেতে যে 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। 1 নম্বরতে রয়েছে ইলেকশন অফ প্রেসিডেন্ট, নাম্বার 2 রিপ্রেজেন্টেশন অফ স্টেটস ইন দ্য পার্লামেন্ট, নাম্বার 3 lists in the 7th schedule, এবং নাম্বার 4-তে রয়েছে অ্যাবলিশন অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল ইন এ স্টেট। তোর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 2, 3 and 4। দ্যাট মিনস রিপ্রেজেন্টেশন অফ স্টেট ইন দ্য পার্লামেন্ট, লিস্ট ইন দ্য 7th schedule এবং অ্যাবলিশন অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল ইন এ স্টেট। তো এই সমস্ত বিষয়গুলোর যদি সংশোধনের প্রয়োজন হয় সেক্ষেত্রে রাজ্যগুলির অর্ধেকেরও কম নয়, কম হওয়া চলবে না, এমনই আইনসভা অনুমোদনের প্রয়োজন হয়ে থাকে। দেখো অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এ প্রসঙ্গে তোমরা তো নিশ্চয়ই জানো, এটা হচ্ছে একটা প্রসেস যার সাহায্যে প্রসেস অফ মেকিং চেঞ্জেস টু দ্য নেশনস ফান্ডামেন্টাল ল অর সুপ্রিম ল। প্রসঙ্গক্রমে মনে রাখবে যে the process of amendment in the constitution is laid down in part 20, যেটার আর্টিকেল নাম্বার হচ্ছে আর্টিকেল 368 of the Indian Constitution, and this procedure ensures the sanctity of the Constitution of India and keeps a check on arbitrary power of the Parliament of India. চলো আজকে আমরা পরের প্রশ্ন দেখব। Consider the following statements. An amendment of the Constitution of India can be initiated by the নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। কি আছে না, ভারতের সংবিধানের একটি সংশোধনী যে মাধ্যমে সূচনা করা যেতে পারে। তো এটা হয়তো অনেকেরই জানা কোয়েশ্চেনটার অ্যান্সার। তার সঠিক উত্তর হয়ে যাবে নিচে যে 4টি স্টেটমেন্ট বা 4টা অপশন দেওয়া রয়েছে সেগুলো থেকে কোড নির্বাচন করতে হবে। তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, 1 and 2। দ্যাট মিনস লোকসভা অথবা রাজ্যসভা। কারণ আমরা জানি যে an amendment of the constitution can be initiated only by the introduction of a bill for the purpose in either house of the parliament। সেটা লোকসভাও হতে পারে অথবা সেটা রাজ্যসভাও হতে পারে, বাট নট ইন দ্য স্টেট লেজিসলেচার। আর প্রসঙ্গক্রমে তোমরা মনে রাখবে যে এই যে বিলটা, the bill can be introduced either by a minister or by a private member and does not require prior permission of the president. Okay, and
এই বিলটা অ্যাক্টেতে পরিণত হওয়ার পরিপ্রেক্ষিতে অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হয়। এক তো দ্য বিল মাস্ট বি পাসড ইন ইচ হাউস বাই এ স্পেশাল মেজরিটি, দ্যাট ইজ স্পেশাল মেজরিটি বলতে এ মেজরিটি মোর দ্যান 50%, ওকে, of the total membership of the house and a majority of 2/3 of the members of the house present and voting. Each house কে separately বিলটাকে পাস করতে হবে অবশ্যই। In case of a disagreement between the two houses, সেক্ষেত্রে কি হয়, এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে there is no provision for holding a joint sitting. জয়েন্ট সিটিংয়ের কোনো ব্যবস্থা নেই এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে। তোমরা আরও মনে রাখবে এই প্রসঙ্গে, ইফ দ্য বিল সিক্স টু অ্যামেন্ড দ্য ফেডারেল প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন, ইট মাস্ট অলসো বি ratified by the legislature of half of the states by a simple majority, that is a majority of the members of the house present and voting. After duly passed by both the house of the parliament and ratified by the state legislatures, where necessary, the bill is presented to the president for assent, and the president must give his assent to the bill. He can neither withhold his assent to the bill nor return the bill for reconsideration of the parliament. Okay? After the president's assent, the bill becomes an act. Okay? And the constitution stands amended in accordance with the terms of the act. এ বিষয়ে পরে আরো আলোচনা হবে। আমরা পরের প্রশ্ন দেখব আজকে। Consider the following statements about the recent amendments to the elections law by the Representation of the People Amendment Act 1996. জনগণের প্রতিনিধি সংশোধন আইন 1996 দ্বারা নির্বাচন আইনে সাম্প্রতিক সংশোধনী সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করুন। তো নিম্নলিখিত বিবেচনাগুলো কি রয়েছে, চারটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। এক নম্বরতে দেওয়া রয়েছে যে এনি কনভিকশন ফর দ্য অফেন্স অফ insulting the Indian national flag or the Constitution of India shall entail disqualification for contesting elections to Parliament and state legislature for 6 years from the date of conviction. 2 নম্বর স্টেটমেন্টে দেওয়া রয়েছে there is an increase in the security deposit which a candidate has to make to contest the election to the Lok Sabha. 3 নম্বর স্টেটমেন্ট রয়েছে a candidate cannot now stand for election from more than one parliament constituency. এবং 4 নম্বরতে রয়েছে no election will now be countermandate on the death of a contesting candidate. তো এই চারটের মধ্যে বলতে হবে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট। তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 1, 2 এবং 4, এই তিনটে স্টেটমেন্ট কারেক্ট। অ্যাকচুয়ালি এই 1996 অ্যামেন্ডমেন্টস এটা কিছু ইম্পর্টেন্ট চেঞ্জেস করে অফ দ্য 1950 অ্যান্ড 1951 অ্যাক্টসের উপরে। কীরকম? প্রথমত অ্যাডিশন অফ offenses of insulting the national flag and constitution of India, যেটা 1 নম্বর স্টেটমেন্টেই বলা রয়েছে, এবং এছাড়াও addition of offense of preventing the singing of national anthem of India এর ক্ষেত্রেও কিছু power of election commissions to nominate a government official as observer to watch conduct of elections in a constituency or several constituencies. যে অবজারভারকে বলা হয় সেই অবজারভার ওয়াজ গিভেন পাওয়ার টু ডাইরেক্ট দ্য রিটার্নিং অফিসার টু স্টপ দ্য কাউন্টিং অফ ভোটস অ্যাট এনি টাইম বিফোর দ্য ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট, or
not to declare the result if in the opinion of the observer both capturing has taken place at a large number of polling stations সেক্ষেত্রেও হয়ে থাকে এবং সে প্রসঙ্গে তোমরা মনে রাখবে যে once the observer directs the returning officer to do so he shall submit a report to the election commission এবং এই যে অ্যামেন্ডমেন্টটা 1996 এর যে অ্যামেন্ডমেন্টটা this amendment made provisions that the names of the candidates appear on the ballot paper in alphabetical order so that voter can easily identify him or her. চলো পরের প্রশ্ন দেখো Consider the following statements. নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো তো কি রয়েছে An amendment to the Constitution of India can be initiated by an introduction of a bill in the Lok Sabha only. এবং 2 নম্বর স্টেটমেন্ট রয়েছে If such an amendment seeks to make changes in the federal character of the Constitution, the amendment also requires to be ratified by the legislature of all the states of India. তো এখন বলতে হবে which of the statements given above is or are correct. তো এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি neither 1 nor 2 কোনোটি সঠিক নয় বিবৃতিগুলির মধ্যে তোমরা মনে রাখবে an amendment to the Constitution of India is introduced as a bill in the Parliament. Okay, it then must be approved by both the House of the Parliament, that is Lok Sabha and Rajya Sabha, both. And আমি তো আগেই বললাম the amendments must then be ratified by the legislatures of at least 1/2 of the state. Once all these stages are complete, the amendment is bound to receive the assent of the President of India. Okay? চলো পরের প্রশ্ন দেখি Consider the following provisions. নিম্নলিখিত বিধানগুলি বিবেচনা করুন তো কি দেওয়া রয়েছে 1 নম্বর স্টেটমেন্ট রয়েছে Free and compulsory education to all children below 14 years of age. 2 নম্বর স্টেটমেন্ট রয়েছে Right to elementary education. 3 নম্বর স্টেটমেন্ট রয়েছে Ban on empowerment of children below the age of 14 in hazardous industries and factories. Okay. তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি অনলি 3 নম্বর অপশনটা এই 24 নম্বর আর্টিকেলেতে বলা আছে তো এই যে তিনটে স্টেটমেন্ট দেওয়া ছিল এর মধ্যে থেকে তোমাদেরকে বলতে হবে যে which provisions comes under 24 তো 3 নম্বরটাই আর্টিকেল নাম্বার 24 এতে এটাই বলা আছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আর্টিকেল নাম্বার 23 and 24 স্পেসিফিক্যালি যদি আর্টিকেল নাম্বার 24 এর কথা বলা হয় যেটা প্রভিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ এটসেট্রা সেক্ষেত্রেতে বলাই রয়েছে যে নো চিলড্রেন বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স শ্যাল বি employed to work in any factory or mine or engaged in any other hazardous employment. So this article forbids the employment of children below the age of 14 years in any hazardous industry or factories or mines without exception. However, the employment of children in non-hazardous work is allowed. Okay, চলো পরের প্রশ্ন দেখো The National Green Tribunal Act 2010 was enacted in consonance with which of the following provisions of the Constitution of India? জাতীয় সবুজ ট্রাইব্যুনাল আইন 2010 ভারতের সংবিধানের নিম্নলিখিত বিধানগুলির যাহার সাথে একত্রে প্রণীত হয়েছিল সেটি কি তো এখানে দেখো 1 নম্বরেতে দেয়া রয়েছে যে রাইট টু হেলদি এনভায়রনমেন্ট কনস্ট্রেড অ্যাজ এ পার্ট অফ রাইট টু লাইফ আন্ডার আর্টিকেল 21 2 নম্বর স্টেটমেন্টে বলা রয়েছে যে প্রভিশন অফ গ্র্যান্ট ফর রেইজিং দ্য লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য scheduled areas for the welfare of scheduled tribes under Article 275(1)
অ্যান্ড 3 নম্বর স্টেটমেন্ট বলছে যে পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ গ্রাম সভা অ্যাজ মেনশনড আন্ডার আর্টিকেল 243A। তো এখন বলতে হবে যে কারেক্ট অ্যান্সারটা বা অ্যান্সারগুলো যেটা কোড হিসাবে সিলেক্ট করে বলতে হবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 1 নম্বর, 1 অনলি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010 এটা কি? এটা হচ্ছে এক ধরনের অ্যাক্ট অফ পার্লামেন্ট অফ ইন্ডিয়া হুইচ এনাবলস ক্রিয়েশন অফ এ স্পেশাল ট্রাইব্যুনাল টু হ্যান্ডেল দ্য expeditious disposal of the cases pertaining to environmental issues. Okay, and it draws inspiration from the India's constitutional provision of Article 21, যেটা প্রোটেকশন, আমি এখানে লিখে দিচ্ছি, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল liberty, which assures the citizen of India the right to a healthy environment. চলো পরের প্রশ্ন দেখব। Which of the following is correct statement? নিচের কোনটি সঠিক বক্তব্য? তো দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এর মধ্যে থেকে বলতে হবে যে কোনটি সঠিক। তো 1 নম্বর স্টেটমেন্ট রয়েছে the universal adult franchises is guaranteed under the constitution, এবং 2 নম্বর স্টেটমেন্টতে রয়েছে দ্য 61st অ্যামেন্ডমেন্ট ব্রট দ্য এজ ফর ভোটিং টু 18 ইয়ার্স। তা কোনটি সঠিক? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 1 and 2 দুটোই, বোথ সঠিক। দেখো, প্রথমেতে 1 নম্বর স্টেটমেন্টে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস এর কথা বলা রয়েছে, এটার মানে হচ্ছে দ্যাট মিনস দ্য রাইট টু ভোট শুড বি given to all adult citizens without the discrimination of caste, class, color, religion or gender. Okay, এটাই হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস। এটা তো বুঝতেই পারছো যে এটা বেসড অন ইকুয়ালিটি, যেটা হচ্ছে এ বেসিক প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি। আর 2 নম্বর স্টেটমেন্টেতে যে 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কথা বলা রয়েছে, এটা মনে রাখবে যে পাস হয়েছিল 1988-তে, 1988-তে, যেটার সাহায্যে কি হয়েছিল, লোয়ার দ্য ভোটিং এজ অফ ইলেকশন টু দ্য লোকসভা অ্যান্ড দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ স্টেটস ফ্রম 21 years to 18 years. Okay, and এ প্রসঙ্গে তোমরা আরো মনে রাখবে this was done by amending article number 326 of the constitution which concerns elections to the Lok Sabha and the assemblies. Okay, চলো পরের প্রশ্ন দেখব। Article 358 and 359 describe the effect of a national emergency on the fundamental right. Which of the following statements are correct with regard to Article 358 and 359? অনুচ্ছেদ 358 এবং 359 নিবন্ধের সাথে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক যা মৌলিক অধিকারের উপর জাতীয় জরুরি অবস্থার প্রভাব বর্ণনা করে? দেখো, এখানেতে যে 4টে অপশন দেওয়া রয়েছে, মানে 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে 358 এবং 359 এর সঙ্গে রিলেটেড, সেটা বলতে হবে। 1 নম্বরেতে কি দেওয়া রয়েছে, আর্টিকেল 358 অপারেটস অনলি ইন দ্য কেস অফ এক্সটার্নাল এমার্জেন্সি অ্যান্ড নট ইন দ্য কেস অফ ইন্টারনাল এমার্জেন্সি। ওকে, স্টেটমেন্ট নাম্বার 2 কি বলছে, আর্টিকেল 359 অপারেটস in case of both external and internal emergency. Okay, statement 3 বলছে article 358 suspends PR under article 19 for the entire duration of emergencies. এখানেতে PR হতে পারে না, এটা হবে FR,
দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইটস। এটা একটু কারেকশন করে নিও। আর 4 নম্বর স্টেটমেন্ট বলছে আর্টিকেল 358 extends to the entire country, whereas Article 359 may extend to entire country or part of it. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, দ্যাট ইজ 1, 2, 3, 4 চারটে স্টেটমেন্টই কারেক্ট। দেখো, যদি এ প্রসঙ্গে বলে রাখি যে আর্টিকেল নাম্বার 358 এবং আর্টিকেল নাম্বার 359 এর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। যেমন ধরো 1 নম্বরে বলতে গেলে আর্টিকেল নাম্বার 358 কনফার্মস টু ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল নাম্বার 19 অনলি, whereas আর্টিকেল 359 কি বলছে, extends to all those fundamental rights whose enforcement is by the presidential order. 2 নম্বর পয়েন্ট হিসেবে তোমরা মনে রাখতে পারো যে আর্টিকেল 358টা অটোমেটিক্যালি সাসপেন্ডস দ্য ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 19 as soon as the emergency is declared. কিন্তু অন্যদিকে আর্টিকেল 359 does not automatically suspend any fundamental right. It only empowers the President to suspend the enforcement of the specified fundamental rights. 3 নম্বর পয়েন্ট হিসেবে তোমরা মনে রাখতে পারো যে আর্টিকেল 358 operates only in case of external emergencies. That is, when the emergency is declared on the ground of war or external aggression, and not in the case of internal emergency, that is when the emergency is declared on the ground of armed rebellion, সেক্ষেত্রে নয়। কিন্তু এই আর্টিকেল নাম্বার 359 operates in case of both external emergency as well as the internal emergency. 4 নম্বর পয়েন্ট হিসেবে তোমরা মনে রাখতে পারো যে আর্টিকেল 358 suspends fundamental rights under Article 19 for the entire duration of emergency, while Article 359 suspends the enforcement of fundamental rights for a period specified by the President, which may either be the entire duration of emergency or a shorter period. তোমরা যদি আরও পয়েন্ট হিসাবে মনে রাখতে চাও, তোমরা মনে রাখবে যে আর্টিকেল 358 extends to the entire country, whereas Article 359 may extend to the entire country or a part of it. চলো, এ প্রসঙ্গে অনেকগুলোই ডিফারেন্স আমরা জানলাম। আজকে আমরা এখন পরের প্রশ্ন দেখব। ম্যাচ দ্য ফলোয়িং কলামস, নিম্নলিখিত কলামগুলির সাথে মেলাও। দেখো, লিস্ট 1 এবং লিস্ট 2 দেওয়া রয়েছে। লিস্ট 1-তে কি কি রয়েছে, যে রিঅর্গানাইজেশন অফ স্টেটস, দেন রয়েছে সিকিম বিকেম 22nd স্টেট অফ ইন্ডিয়ান ইউনিয়ন, দেন রয়েছে 9th স্কেডিউল অ্যাডেড, এবং আরেকটা স্টেটমেন্ট রয়েছে যে অ্যাবলিশন অফ টাইটেলস অফ প্রিন্সেস। আর লিস্ট 2-তে কতগুলো অ্যামেন্ডমেন্টের কথা বলা রয়েছে, 7th অ্যামেন্ডমেন্ট, 66th অ্যামেন্ডমেন্ট, 1st অ্যামেন্ডমেন্ট, 26th অ্যামেন্ডমেন্ট। তো এখন ম্যাচ করতে হবে যে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোন জিনিসটি হয়েছিল। তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্যাট ইজ রিঅর্গানাইজেশন অফ স্টেট, যেটা 7th অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই হয়েছিল। এ প্রসঙ্গে মনে রাখবে এটা পাস হয়েছিল নভেম্বর 1956-এতে। অনেকগুলো আর্টিকেলকেই অ্যামেন্ড করেছিল, আর্টিকেল 1, 3, 49, 80, 81, আরও অনেক, এবং কিছু কিছু আর্টিকেলও এর মাধ্যমে যোগ হয়েছিল, যেমন 258A, 290A, 298, 350A, এই সমস্ত। আর পার্ট 8কে অ্যামেন্ড করেছিল, এবং কিছু কিছু স্কেডিউলকেও অ্যামেন্ড করেছিল, স্কেডিউল নাম্বার 1, 2, 4 এবং 7 নম্বর স্কেডিউলও এই 7th অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে অ্যামেন্ড করা হয়েছিল। তাহলে মেন যে মোদ্দা কথা 7th অ্যামেন্ডমেন্ট, এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে যে রিঅর্গানাইজেশন অফ স্টেটস অন লিঙ্গুইস্টিক
লাইন্স এবং অ্যাবলিশন অফ ক্লাসেস, যেগুলো আগেতে ছিল যে এ বি সি ডি বিভিন্ন রকমের ক্লাস ছিল, ক্লাস এ স্টেট, ক্লাস বি স্টেট, সেগুলো অ্যাবলিশ করা হয়েছিল। এবং ইন্ট্রোডাকশন অফ ইউনিয়ন টেরিটরি অলসো এই 7th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল। এই সমস্ত পয়েন্টগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা দেখো, বি ম্যাচ করে বলছে 2 এর সাথে, দ্যাট মিনস সিকিম বিকেম 22nd স্টেট অফ ইন্ডিয়ান ইউনিয়ন, যেটা হয়েছিল 36th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেটি 1975-এতে পাস হয়েছিল মার্চের। এবং এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর্টিকেল নাম্বার 80 এবং 81কে অ্যামেন্ড করা হয়েছিল এবং 371F এই আর্টিকেলটা ইনসার্ট করা হয়েছিল এবং 2A এই আর্টিকেলটাকে রিমুভ করে দেওয়া হয়েছিল এই 36th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আর স্কেডিউল 1 এবং 4কে অ্যামেন্ড করা হয়েছিল এবং স্কেডিউল 10টাকে রিমুভ করা হয়েছিল। আর সময়টা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা ইন্দিরা গান্ধীর টাইমেতে। আচ্ছা, পরের প্রসঙ্গে যাই, যে অপশন নাম্বার সি, দ্যাট ইজ 9th স্কেডিউল অ্যাডেড। 9th স্কেডিউলটা অ্যাড করা হয়েছিল প্রথম অ্যামেন্ডমেন্টেতে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। আর ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কত খ্রিস্টাব্দে হয়েছিল? অবশ্যই ইম্পর্টেন্ট, যেটা 1951-এর মেতে হয়েছিল। শুধুমাত্র 9th স্কেডিউলই অ্যাড হয়নি, এর সাথে সাথে কিছু আর্টিকেলকেও ইনসার্ট করা হয়েছিল, যেমন আর্টিকেল নাম্বার 31A কে অ্যাড করা হয়েছিল, এছাড়াও 31B-কেও অ্যাড করা হয়েছিল। আর ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রসঙ্গে তোমরা এটাও মনে রাখবে যে এটা অ্যাডেড স্পেশাল প্রভিশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ এনি সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অর ফর দ্য স্কেডিউল কাস্ট অ্যান্ড স্কেডিউল ট্রাইবস। আচ্ছা, আর যেটা বাকি রইল যে অ্যাবলিশন অফ টাইটেলস অফ প্রিন্সেস, যেটা হয়েছিল 26th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, আর এটি পাস হয়েছিল 1971-এতে। এটা অ্যাবলিশন অফ টাইটেল অফ প্রিন্সেস। আর যদি আরও যে সমস্ত আর্টিকেলগুলোকে অ্যামেন্ড করেছিল, যেমন আর্টিকেল নাম্বার 366কে অ্যামেন্ড করেছিল, ইনসার্ট করেছিল কিছু কিছু আর্টিকেল, যেমন আর্টিকেল নাম্বার 363A, এটাকে যোগ করা হয়েছিল। এবং এই 26th অ্যামেন্ডমেন্ট যে সমস্ত আর্টিকেলগুলোকে রিমুভ করে দিয়েছিল, যেমন আর্টিকেল নাম্বার 291কে রিমুভ করে দিয়েছিল এবং 362কেও রিমুভ করা হয়েছিল এই 26th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। মেন যে জিনিসটা তোমরা মনে রাখবে যে অ্যাবলিশন অফ প্রিভি ফার্স পেড টু ফর্মার রুলার্স অফ প্রিন্সলি স্টেটস হুইচ ওয়ার ইনকর্পোরেটেড ইন্টু দ্য ইন্ডিয়ান রিপাবলিক। চলো পরের প্রশ্ন দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস আর কারেক্টলি ম্যাচড? নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিলেছে? দেখো, এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, সমস্তগুলি মেলে শুধুমাত্র 1 এবং 5টি বাদ দিয়ে। ওকে, দেখো 1 নম্বরে কি রয়েছে যে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন তোমরা জানোই যে এটা আসে আর্টিকেল নাম্বার 324 এর আন্ডারে, মনে রাখবে এগুলোকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, কিন্তু এর সাথে যে দিয়েছিল আর্টিকেল নাম্বার 338, এটা অ্যাকচুয়ালি ডিলস উইথ ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টস। ওকে, ফাইন্যান্স কমিশন আর্টিকেল নাম্বার 280, এটা তো সঠিকই রয়েছে। আর দেখো অপশন নাম্বার 3 নম্বর অপশানেতে দেয়াই রয়েছে যে ন্যাশনাল কমিশন ফর এসসিজ আর্টিকেল নাম্বার 338, এটা অ্যাবসলিউটলি রাইট। সিএজি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা আর্টিকেল নাম্বার 148, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, 5 নম্বরে যেটা দেওয়া রয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আর্টিকেল নাম্বার 78, এটা ভুল। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এটা আছে আর্টিকেল নাম্বার 76 এর আন্ডারে। আর্টিকেল নাম্বার 78 প্রসঙ্গে যদি জানতে চাও, সে প্রসঙ্গে মনে রাখবে যে আর্টিকেলটা বিলংস টু পার্ট 5 অফ দ্য কনস্টিটিউশন এবং
পার্ট 5 কি আছে? পার্ট 5 এর আন্ডারেতে আছে, পার্ট 5 ইজ অ্যাবাউট ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড gives a detailed provisions regarding the powers and the duties of the president, vice president, prime minister, council of ministers. আর আর্টিকেল 78 স্পেসিফিক্যালি কি করে? লিস্ট ডাউন দ্য ডিউটিজ অফ দ্য প্রাইম মিনিস্টার। ডিউটিজ অফ প্রাইম মিনিস্টার যেমন 1 নম্বরে বলতে পারো যে টু কমিউনিকেট টু দ্য প্রেসিডেন্ট অল ডিসিশনস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইউনিয়ন অ্যান্ড প্রপোজাল ফর লেজিসলেশনস। 2 নম্বর ডিউটি হিসাবে বলতে পারো টু ফার্নিশ সাচ ইনফরমেশন রিলেটিং টু the administration of the affairs of the union on a proposals for legislation as the president may call for, এটাও একটা ডিউটি। থার্ড ইম্পর্টেন্ট ডিউটি হিসাবে তোমরা মনে রাখতে পারো if the president so requires to submit for the consideration of the council of ministers any matter on which a decision has been taken by a minister but which has not been considered by the council, সেটাও একটা ডিউটি যেটা 78 এর আন্ডারেতে বলা রয়েছে। চলো আজকে আমরা পরের প্রশ্ন দেখি। ম্যাচ লিস্ট 1 with list 2 and select the correct answer using the codes given below the list. এক্ষেত্রেও লিস্ট 2 এতে অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশন দেওয়া রয়েছে এবং তার এফেক্ট দেওয়া রয়েছে, এই দুটোকে ম্যাচ করতে হবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্যাট ইজ এ উইল গো ফর 5। তার মানে 69th অ্যামেন্ডমেন্ট যেটা পাস হয়েছিল 1991-এতে, সেটাতে কি হয়েছিল? টু প্রোভাইড ফর এ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স ফর ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, এবং দিল্লি কন্টিনিউজ টু বি এ ইউনিয়ন টেরিটরি। তো এটা ছিল 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1991-এর মধ্যে কথা। অপশন নাম্বার বি এতে যেটা রয়েছে মানে স্টেটমেন্ট নাম্বার বি, এটা ম্যাচ করে বলছে 1 নম্বরের সাথে, মানে এস্টাবলিশমেন্ট অফ স্টেট লেভেল রেন্ট ট্রাইব্যুনালস। তাহলে 75th অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল 1994-এতে, যেটা আর্টিকেল নাম্বার 323 কে অ্যামেন্ড করেছিল, প্রভিশন ফর সেটিং আপ রেন্ট কন্ট্রোল ট্রাইব্যুনালস। এটা সঠিক। আচ্ছা, সি ম্যাচ করে 4 নম্বরের সাথে, সি দ্যাট ইজ 80th অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল 2000-এতে, 9th of June 2000, যার সাহায্যে আর্টিকেল নাম্বার 269 এবং 270-কে অ্যামেন্ড করা হয়েছিল এবং আর্টিকেল নাম্বার 272-কে রিমুভ করে দেওয়া হয়েছিল, যেটার মূল কথা ছিল অ্যাকসেপ্টিং দ্য রেকমেন্ডেশন অফ দ্য 10th ফাইন্যান্স কমিশন। অ্যাকচুয়ালি দ্য ইমপ্লিমেন্ট 10th ফাইন্যান্স কমিশন recommendation to simplify the tax structures by pooling and sharing all taxes between states and the center. আর 4 নম্বর মানে ডি উইল গো ফর 2। ডি এতে কি রয়েছে? 83rd অ্যামেন্ডমেন্ট যেটা 2000-এতে পাস হয়েছিল, 8th of September 2000, যেটা আর্টিকেল নাম্বার 243M কে অ্যামেন্ড করেছিল। আর 2 নম্বরেতে কি রয়েছে? নো রিজার্ভেশন ফর স্কেডিউলড কাস্ট ইন পঞ্চায়েতস ইন অরুণাচল প্রদেশ। এটাই ছিল মোদ্দা কথা। অ্যাকচুয়ালি এক্সেম্পট অরুণাচল প্রদেশ ফ্রম রিজার্ভেশন ফর স্কেডিউলড কাস্ট ইন পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। থ্যাংক ইউ। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। গুড বাই, গড ব্লেস ইউ অল।